আজ আমার ফুলশয্যা, কিন্তু আসল কাজ করার সময় জানতে পারলাম যাকে আমি বিয়ে করে এনেছি সে আসলে একজন। আমি খুব আনন্দের সঙ্গে বাসর ঘরে ঢুকলাম। আমার বউ সেজে গুজে বসে আছে আমার জন্য। শুধু আমার জন্যই। ঘরের চারিদিকে ফুলের সাজ, আতর আর ফুলের গন্ধ একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার মন খুশিতে ভরে গেল। ভিতরে ঢুকে দেখলাম আমার বউ ঘোমটা ঢাকা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমার বুক গর্বে ভরে উঠল। আজ আমার কেউ হলো, নিজের কেউ, যাকে আমি আমার মনের কথা বলতে পারবো। সুখ দুঃখের দুটো গল্প করতে পারবো। এর বেশি আর কি চাই আমার। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। আমার নাম রূপক রায়। ব্যবসায় আমি বেশ প্রতিষ্ঠিত। আমার দুটো 5 স্টার হোটেল আছে, 4খানা পেট্রোল পাম্প, দুটো সিমেন্ট কারখানা আর দুটো স্পঞ্জ আয়রন কারখানার মালিক আমি। আমাকে সকলেই একজন উঠতি বিজনেস টাইকুন বলে থাকে। পিতা মাতার একমাত্র সন্তান হওয়ায় সব সম্পত্তির মালিক আমিই। তবে আমার পিতা আমার 16 বছর বয়সেই মারা যান আর আমাকে তখন থেকেই ব্যবসা সামলাতে হয় আর আমি সেটা খুব দক্ষ হাতেই সামলে নিয়ে ব্যবসাটাকে বেশ বড় করেছি। আগে কেবলমাত্র একটাই 5 স্টার হোটেল ছিল আর এখন সেটাই দুটো হয়েছে। সিমেন্ট কারখানা, আয়রন কারখানা ইত্যাদি অনেক কিছুই আমি ব্যবসায় বাড়িয়েছি। আর এই ব্যবসা করে কোনো মেয়ের সঙ্গেই আমার সেভাবে পরিচয় গড়ে তুলতে পারিনি। কিন্তু আমার মা আমার বিয়ের জন্য চাপ দিতে থাকে। আমি না করেও অবশেষে মায়ের কথায় রাজি হয়ে গেলাম। আর একদিন এক সম্বন্ধ এলো। তার নাম হলো তপতি। ওর বাবা মা দুজনেই খুব ভালো আর ভদ্রলোক। ওদের পরিবার আমার ভালো লাগলো আর তপতিকেও। আর একদিন বিয়ে করেই ফেললাম। আজ বিয়ের পর আজ সেই ফুলশয্যার রাত, যে রাতের জন্য শুধু মেয়েরাই নয় ছেলেরাও অপেক্ষা করে থাকে সারাটা জীবন। কিন্তু বাসর ঘরে ঢুকেই যা দেখলাম তা আমার জন্য সুখকর ছিল বলেই মনে হলো। আমার স্ত্রী ঘোমটা ঢেকে বসেছিল। আমি গিয়ে ঘোমটা তুলে ওর মুখে চুম্বন করলাম, কিন্তু ঠোঁট কেমন যেন কঠিন কঠিন ঠেকল। নববধূ তপতির মুখের দিকে আমি তাকালাম। সে হাসল, বলল, আর নেবে? আমি ভাবলাম, আমি তো জানি এই সময় মেয়েরা লজ্জায় থাকে, কিন্তু তপতি তো লজ্জা না করে এ কি বলছে। হতে পারে আজকালকার মেয়ে তো, তাই হয়তো লজ্জার মাথা খেয়ে বসে আছে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে আবার বলে উঠল, কি গো, তুমি আগে তো একটু পাশে বসবে, একটু গল্প স্বল্প করবে, একেবারেই ওসব করতে থাকবে। আমি বেশ ঘাবড়ে গেলাম। ভাবলাম, কথাটা হয়তো ঠিক, কিন্তু আজকে আমার কিছু অধিকারও তো আছে। জীবনের প্রথম বিয়ে আর জীবনের প্রথম ফুলশয্যার রাত, আর আজ যা কিছু মজা করার তা নতুন বউয়ের কথায় ভেস্তে যাচ্ছে। সে বলল, না না, তা কি করে হয়? আমি তো আজকের দিনের জন্য তো অপেক্ষা করে আছি কতদিন ধরে। আর তুমি বলছো যে আজ নয়, অন্য দিন? আজ কত সুন্দর পূর্ণিমার রাত। বাইরেটার দিকে তাকিয়ে দেখো একবার। আজকের রাতে এমন সুন্দর পূর্ণিমার গোল চাঁদ। আর বাইরে চম্পা গাছটাকে দেখো কত ফুল। মনে হচ্ছে যেন আমাদের জন্যই শুধু আজ ফুটে আছে। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। তপতি বলল, আজ একটু ছাদে গিয়ে বসবে? আমি কিন্তু করেও না করতে পারলাম না। ওর ইচ্ছার বিরুদ্ধে যেতে আর মন চাইছিল। কিন্তু খুব দুঃখের সঙ্গে ওকে বললাম, চলো, যাওয়া যাক। কিছুক্ষণ জবরদস্তি থাকার পর, বিভিন্ন কাব্যিক আলোচনা করার পর আমি সোজা তপতিকে বললাম, এখানে আর ভালো না, প্লিজ ভিতরে চলো। আমার কথা শুনে ওর মুখটা মলিন হয়ে গেল। তবু আস্তে আস্তে আমার কথা মতো উঠল, ভিতরে এলো, আমার কথা মতো বিছানায় বসল। আমি দরজা বন্ধ করলাম, তারপর ওর কাছে গিয়ে বসলাম, আদর করতে শুরু করলাম। ও চুপ করে রইল। আর তারপর যখন আসল কাজ করতে গেলাম আর দেখেই চমকে উঠলাম। চিৎকার করে বললাম, কে তুমি? ও প্রথম থেকেই শান্ত ছিল। বলল, সবই তো বুঝতে পারছো যে কে আমি, তবু প্রশ্ন করছো কেন? আমি প্রশ্ন করলাম, আমাকে ঠকালে কেন? ও বলল, আমাকে মাফ করে দাও, আমি চলে যাব। উদ্ধৃতি চিহ্ন। আমি রেগে বললাম, চলে যাবে? ইয়ার কি পেয়েছ? আগে তোমার বাপ মাকে ফোন করি। ও বলল, কি বলবেন ফোন করে? কেন মিথ্যে বলে আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছেন? বললাম আমি। ওদের কিছুই দোষ নেই, ওরা কিছুই জানেন না। সে বলল, তুমি আমাকে বিশ্বাস করতে বল যে মেয়ের এই অবস্থা, আর কিছু জানেন না? আমি চিৎকার করলাম। সে বলল, না, ওনারা জানেন না, জানি শুধু আমি আর মিতাদি। মিতাদি? মিতাদিকে? মিতাদিকে? আমি জিজ্ঞেস করলাম। সুতপা বলল, মিতাদি হলো আমাদের আয়া বা ন্যানি বলতে পারো, কিংবা গভেরনেস সেটাও বলা যায়। তিনিই একাধারে আমাদের সব কিছুই ছিলেন, খাওয়ানো, স্নান করানো,
পড়া দেখা এমনকি হোমওয়ার্ক করে দেওয়ায় তার ভূমিকা ছিল আমাদের জীবনে অসামান্য। আর এই আমার সঙ্গে বিয়েটা সম্পর্কেও কি তার ভূমিকা ছিল অসামান্য। ওর প্রতিটি কথাই আমরা মেনে চলতাম, আর এখনও মেনে চলি, সে বলল। আমি অবাক হয়ে বললাম, সে কি? তোমার কথা মনে হচ্ছে ওনার কিছু বুদ্ধি আছে, আর তাও উনি তোমাকে কাছ থেকে দেখার পর বিয়ের মতো দিলেন। সে কি? আমাকে কাছ থেকে দেখার পর বিয়েতে মতো দিলেন? মানে কি? আমি বেশ ক্ষুব্ধ হয়ে বললাম। সুতপা বলল, মিতাদি তোমার মধ্যে একজন ভালো মানুষ পুরুষকে দেখতে পেয়েছিলেন। তাই সেদিন বলল, তপু, তুই একে বিয়ে করতে পারিস। খুব ভালো ছেলে, সব জানলেও তোকে কিছুই বলবে না, কোনো অশান্তি করবে না। উনি জানলেন কি করে আমি খুব ভালো লোক? আমি বললাম উনি মুখ দেখেই বুঝছিলেন। সুতপা বলল। তবু উনি আর তুমি দুজনেই আমাকে ঠকিয়েছ, বলেই আমি কেঁদে ফেললাম। সুতপা আমার কাছে এগিয়ে এলো, আমার কাঁধে হাত রাখল, বলল, আমি চলে যাব, প্লিজ শান্ত হও। আমি বিয়ে করতে চাইনি, কিন্তু। কিন্তু কি? আমি কি তোমাকে বাধ্য করেছি? আমার নিজেকে ঘেন্না করছে এই ভেবে যে আমি শেষ পর্যন্ত একজন হিজড়াকে বিয়ে করলাম। ছি, আমি বিয়ের ফুলসজ্জার দিনে নিজের মুখ নিজের হাতে ঢেকে কাঁদতে থাকলাম। সুতপা শান্ত হয়ে অনেকক্ষণ বসেছিল, তারপর বলল, তোমার ফুলসজ্জার রাত আমি নষ্ট হতে দেব না। এসো, আমি তোমাকে আদরে ভরিয়ে দিচ্ছি। কিভাবে? আমি প্রশ্ন করলাম। ও বলল, সেটা তোমাকে ভাবতে হবে না। আমি সব পারব, শুধু সন্তানের জন্ম দিতে পারব না। না, আমি তোমার ধারে কাছে ও আর যেতে রাজি নই। আমি বললাম, আজকের দিনটা তুমি নিজের জন্য নষ্ট করো না, আমি কাল সকালেই চলে যাব। সুতপা বলল। আমি ওর দিকে এগিয়ে গেলাম না। এবার সুতপা নিজে আমার কাছে এসে আমাকে আদর করতে গেলে আমি সরে গেলাম। সে আবারও কাছে এসে বলল, তুমি মিতাদিকে জিজ্ঞেস করো, আমি বিয়ে করতে চাইনি। আর তুমি আমার সঙ্গে সঙ্গম করতে চাও না তো বলো অন্য পথ আছে, সে পথও খোলা আছে তোমার কাছে। আমি তো জানি আমি একজন কিন্নর, তবে আমি স্বামীকে সুখ দেওয়ার জন্য অনেক কিছুই করতে পারি। কি করতে পারো তুমি? তোমার সঙ্গে সঙ্গম করতে একজন পুরুষের ভালো লাগবে কেন? আমি বললাম। সে বলল, না লাগারই তো কথা। ঠিক আছে, আমি সে ব্যবস্থাও করার চেষ্টা করছি। সুতপা বলল। কি করবে তুমি? আমি জিজ্ঞেস করলাম ওকে। আমি আমার ছোট বোন তনুজার সঙ্গে তোমার বিয়ে দেব আজ রাতে। তুমি পরীক্ষা করে নিও, ও কিন্তু আমার মতো তোমাদের ভাষায় হিজড়া নয়। সুতপা বলল। আমি চাই না, কাউকেই আমি চাই না। আমি চিৎকার করে বললাম। আমার কোনো কথা না শুনে সে ফোন করে তার বোন নমিতাকে ডেকে নিল, তাকে সব বলল। প্রথমত নমিতা রেগে গেল, তারপর বলল, আমি বিয়ে করব, কিন্তু তোর কি হবে? আমি চলে যাব কোথাও। সুতপা বলল। নমিতা বলল, তা হয় না, যাবি কোথায়? সে নিয়ে তোকে ভাবতে হবে না। সুতপা উত্তর দিল। এইভাবেই সেই রাতটা কেটে গেল। পরদিন সকাল হতেই অন্য ছবি ধরা পড়ল। সুতপা একবারে নতুন বউ থেকে বাড়ির মালকিন হয়ে গেল। গোটা সংসারটা সামলাতে লাগল একা হাতে। সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। আমার মা, অন্যান্য আত্মীয় স্বজন, বাড়ির দাস দাসী সকলেই তার কর্তৃত্ব চোখ মুজে মেনে নিল। কি অসাধারণ মহিমা, কি অসাধারণ নেতৃত্ব, কি অসাধারণ মানুষকে বশীভূত করার ক্ষমতা! এমনকি আমার ব্যবসার কাজেও সে সন্ধেবেলা সুন্দরভাবে আমাকে সাহায্য করতে লাগল। ক্রমশ আমার মনে হতে লাগল, আমি যেন ওর উপর নির্ভরশীল হয়ে পড়েছি। ওকে ছাড়া যেন আমার এই পৃথিবী একেবারেই অচল। আমি বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীর শুধু মাত্র যৌন সম্পর্ক ছাড়াও আরও অনেক কিছু থাকে। যদিও সুতপা তার সর্বশক্তি দিয়ে আমাকে চাহিদা মেটানোর জন্য বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি সেই প্রথম দিন থেকেই। তারপর আর আমার কোনরকম আগ্রহ জন্মায়নি যৌন চাহিদা মেটানোর। কারণ ওর কাজ দেখে আমি শুধু মুগ্ধই নই, আমি অভিভূত। আমি ওর গুণগ্রাহী একজন হয়ে গেছি। ওকে দেখে আমার মনে হতো যৌন খিদে মেটানোর জন্য তো বাজারে অনেক মেয়ে পাওয়া যায়, কিন্তু এই রকম একজন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের। সবার মধ্যে এই গুণ থাকে না। সুতপার মধ্যে যে গুণাবলী আছে তা শুধু ঈশ্বর দত্ত ছাড়া হয় না। আমি ভুলে গেছিলাম সবকিছুতেই ওর উপর নির্ভর করে বসেছিলাম। আর এইভাবেই একটা বছর পেরিয়ে গেল, কখন যে আমি বুঝতেই পারলাম না। একদিন সুতপা আমাকে বলল, আমাদের বিয়ে তো রেজিস্ট্রি করে হয়নি, তাই তো? আমি বললাম, আচ্ছা, এবার রেজিস্ট্রি করিয়ে নেব। সুতপা বলল, না, আমি সে কথা বলছি না। আজ মা আমাকে একটা সন্তান দিতে বললেন, আর সত্যিই তো একটা দুটো সন্তান না হলে বাড়িটা মানাবে কেন? আমি বললাম,
ঠিক আছে, রেজিস্ট্রিটা করিয়ে নিই, তারপর একটা দত্তক ছেলে বা মেয়ে দত্তক নিয়ে নেব। সুতপা বলল, না, তাতে তোমার বংশের রক্ত থাকবে না। তাতে কি হয়েছে? আমি বললাম। না, প্রত্যেকেরই ইচ্ছা থাকে নিজের রক্ত দিয়েই নিজের বংশ বৃদ্ধি পাক, সুতপা বলল। আমি বললাম, না, আমি এখন আর সেরকম কথা ভাবছি না, আমি তোমার কথা ভাবছি। আমার কথা কি? সুতপা বলল, আমার এখন মনে হচ্ছে যে তুমি না থাকলে বোধহয় আমার এই সংসারটা অচল হয়ে পড়বে। আমি বললাম। সুতপা বলল, প্রতিটি সংসার তখনই পূর্ণ হয় যখন একটা সংসারে মা বাবা সন্তান সন্ততি থাকে, বাড়ি সবসময় হৈহুল্লোর আনন্দে আশা আকাঙ্ক্ষায় ভরে থাকবে, তবেই না বাড়ি, আর এই জন্য তো মানুষ সংসার করে। আমি বললাম, সে হোক, আমার এই সংসারে তোমাকে দরকার না রূপক, আমার একটা কর্তব্য আছে, আর সেই কর্তব্য আমাকে করতে দাও, বাধা দিও না, প্লিজ। কি করতে চাও তুমি? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার রেজিস্ট্রি বিয়ে দেখতে চাই, সে বলল। আমি তো বললাম, রেজিস্ট্রিটা আমরা করে নেব, তা নয়, আমি নমিতার সঙ্গে তোমার বিয়ে দেব। ওকে তুমি ভালো করেই দেখেছ, আমাদের ফুল সজ্জার দিনে ওর পোশাক খুলেই তোমাকে দেখিয়ে দিয়েছি যে ও সত্যিই মেয়ে, সুতপা বলল। না, তা হয় না। আমি বললাম, ও তোমাকে খুব ভালোবাসে, তোমার মতো স্বামী কটা মেয়ে পায়, সে রাজি আছে, আর আমি বাবা মা আর তোমার মায়ের সঙ্গেও কথা বলেছি, আমার ব্যাপারেও সকলকেই জানিয়েছি, সকলকেই সব কথা বলেছি, সুতপা বলল। তোমার ব্যাপারে তুমি বলেছ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, একদিন তো সবাই জানবেই আর জানাই উচিত, তাই সকলকেই সবকিছুই বলেছি। সুতপা বলল, আর কারো কথা না শুনেই সে আমার আর নমিতার বিয়ের রেজিস্ট্রি করিয়ে দিল। তারপর এক মন্দিরেও আমাদের বিয়ে দিল, এবং ছোট করে একটা রিসেপশন করল। আর তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে একটা চিঠি দেখলাম, যেটা আমার ল্যাপটপের মধ্যে রাখা ছিল। সুতপার চিঠি। সে লিখেছিল যে, আমি আজ সব ছেড়ে চললাম। আমাকে খোঁজার চেষ্টা করো না, কারণ আমাকে পাবে না। তোমরা সবাই ভালো থেকো। সুতপা আমার ঘর থেকে আর জীবন থেকে চলে গেল। আমি আর খোঁজার চেষ্টা করলাম না, কারণ যে হারিয়ে যায় তাকে খোঁজা যায়, আর যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। আমার স্ত্রী এখন নমিতা, সেও খুব ভালো মেয়ে, কিন্তু সুতপার মতো অতটা দক্ষ নয়। আমি এবং আমার পরিবারের এমনকি নমিতাও সুতপাকে খুব মিস করছিল। 1-2 বছর কেটে গেল। আমার আর নমিতার এক সন্তান হলো। নাম রাখা হলো পরি। সংসারে বেশ খুশি নেমে এলো। আমার মা নাতনির মুখ দেখে খুশি মনে এই পৃথিবী ছেড়ে স্বর্গে যাত্রা করলেন। আর একদিন আমরা সপরিবারে বেড়াতে গেলাম। আর দুর্ঘটনায় পড়লাম। পরি মারা গেল আর আমি খুব বেশি নমিতাও আহত হলাম। নমিতাও আহত হলো। চিকিৎসার পর নমিতা সুস্থ হলো, কিন্তু আমি সেভাবে সুস্থ হলাম না। আমার শুক্রাশয় ভেঙে চৌচির হয়ে গেল। ডাক্তার বললেন, রূপক বাবু, আপনি আর কখনোই বাবা হতে পারবেন না। ভাবলাম, বেশ, একদিন আমি সুতপাকে সন্তান দিতে পারবেন না বলে তথা কিন্নর বলে অপমান করেছিলাম। কিন্তু ঈশ্বর আজ আমাকে সেই অপমান ফিরিয়ে দিলেন। আর এই তথ্য জানার জন্য আর সুতপা এখানে নেই। আমি তো এক প্রকার নপুংসক হয়ে গেলাম এখন। সংসারে এখন কেবল আমি আর নমিতা। মা তো আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। আবার পরি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় আমাদেরও মন মেজাজ ভালো ছিল না। কেমন যেন সব উদাস উদাস লাগছিল। এমন সময় আমার এক ম্যানেজার তারকনাথ বলল, স্যার, কিছু না মনে করেন তো একটা কথা বলি। লোকটা অনেকদিন ধরেই কাজ করছে আমার প্রতি, আর আমার কোম্পানির প্রতি সে খুব বিশ্বস্ত। আমি ভাবলাম হয়তো অফিসের কাজ নিয়ে কিছু বলবে হয়তো, কারণ লোকটাকে আমার মনে হয় যে লোকটা কাজের প্রতি খুব বেশি নিষ্ঠাশীল, অন্য কোন কথায় সে থাকে না। বললাম, বলো কি বলবে? ও বলল, স্যার, আপনি আর ম্যাডাম যদি একটা দত্তক ছেলে বা মেয়ে নেন তো আপনাদের জীবনটা এতটা নিরস থাকবে না, দেখবেন ঘরটা আনন্দে ভরে গেছে, নতুন করে ওই ছেলেটার জন্যই বাঁচতে ইচ্ছা করবে স্যার। কিন্তু ও তো আমার ছেলে হবে না তারকনাথ স্যার। সে তো ঠিক কথা, কিন্তু দুনিয়ায় তো অনেক সময় পরকেই বড্ড বেশি আপন করে নিতে হয় স্যার, সে বলল। মানে? আমি জিজ্ঞেস করলাম। যেমন ধরুন স্যার, আমার মা বাবা মারা যাওয়ার পর খুব একলা হয়ে গেছিলাম, বাঁচতেই ইচ্ছা করছিল না, আমার দাদা বৌদি কেউই আমার দিকে ঘুরে তাকালো না, এমনকি এক মুঠো রান্না করা ভাত কিংবা দুটো রুটি না, কেউ মুখের সামনে বাড়িয়ে দেয়নি। পাড়ার এক মাসিমা বললেন, একটা বিয়ে কর তারক। আমার ইচ্ছে ছিল না। ভাবলাম নিজের আত্মীয় যারা দাদা দিদি,
একই মায়ের পেটে জন্মেছি, একসঙ্গে খেলেছি, বড় হয়েছি, তারাই যখন আমার অবস্থার দিকে ঘুরে তাকালো না, তখন যাকে চিনি না জানি না, সে আর কি করবে? কিন্তু পাড়ার ওই মাসিমা আমাকে এক প্রকার জোর করে বিয়ে দিয়ে দিলেন একটা মেয়ের সঙ্গে, মেয়েটা ওনার দূর সম্পর্কের আত্মীয়। আমি বিয়ে করলাম, এখন তো সেই আমার সবচেয়ে দূরের মেয়েটাই আমার কাছে সবচেয়ে আমার নিজের। আমার সমস্ত রকম সুবিধা অসুবিধার খবর সেই রাখে, আমাকে ওর খবরাখবর রাখতে হয়। এখন যখন আমাদের একমাত্র ছেলে শুভম সামান্য জন্ডিসে মারা গেল, তখন আমার স্ত্রী পাগলের মতো হয়ে গেছিল। তারপর ডাক্তারের পরামর্শে যখন ওর কোলে একটা ছেলেকে বসিয়ে দিলাম, তখন থেকে সে সুস্থ আছে। আমি বললাম, ছেলে? ছেলে কোথায় পেলে? সেই কথাটাই তো বলছি স্যার, একটা এনজিও থেকে। তারকনাথ বলল, এনজিও থেকে? আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ স্যার, ওরা ছেলে বা মেয়ে দত্তক দেয়। আমি বলছি কি স্যার, আপনি আর ম্যাডাম যান আর সেখান থেকে একটা মেয়ে বা ছেলেকে দত্তক নিয়ে আসুন। তারকনাথ বলল। অবশেষে আমি আর নমিতা তারকনাথের কথা শুনে ওর বলা ঠিকানা মতো এনজিওতে গেলাম। এনজিওর নাম কথাকলি। সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম এই দেখে যে সেটা আমার তপতির এনজিও। এটা ওকে অনেক অনুরোধ করলাম বাড়ি ফিরে যাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হল না। অবশেষে সেখান থেকে একটা ফুটফুটে মেয়ে নিয়ে এলাম। আমাদের জীবন আবার নর্মাল হলো। একদিন নমিতা বলল, দিদিকে এখানে নিয়ে এসো, ভালো হবে। আমরা আবার গেলাম, কিন্তু সুতপা বলল, আমি গেলে এদের কি হবে? আমি ছাড়া তো এদের কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম, বাড়ি ছেড়ে চলে এলে কেন? সুতপা হেসে বলল, ঈশ্বর যার জন্য যে কাজ ঠিক করে রেখেছেন, সেটা তো করতেই হবে। ওর কাছ থেকে জানতে পারলাম যে সে এখান থেকে চলে গিয়ে কোথায় যে যাবে সেটা সে প্রথমে বুঝতেই পারছিল না, কিন্তু পথে একজন সন্ন্যাসী আমাকে বলল, কোথায় আর যাবি, আমার আশ্রমে চল। সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনোর দায়িত্ব নিবি। আর আস্তে আস্তে এখানের সব দায়িত্বই আমার কাঁধে এসে পড়ল। বাবা অর্থাৎ সেই সন্ন্যাসী মারা গেলেন, আমার কাঁধে এই সব দায়িত্ব এসে পড়ল। এখন এদের ছেড়ে কোথাও আর যাওয়ার ক্ষমতা আমার নেই। আমি জিজ্ঞেস করলাম, কি করে চলে তোমাদের এই আশ্রম? ও বলল, অনেক ধনী মানুষ সাহায্য করেন আর কিছু সরকারি সাহায্যও পাওয়া যায়। এবার আমি ওকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিলাম। ও বলল, এভাবে নয়, তুমি অ্যামাউন্ট লিখে দাও। আমি আমার 1 বছরের যা প্রফিট ছিল তার 3 ভাগ লিখে দিলাম। মনে কিছুটা শান্তি পেলাম। সুতপা হাসল। আমি বললাম, যখন মন চাইবে তোমার এখানে আসতে পারি। সুতপা বলল, আমার এখানে সবাই স্বাগত। এরপর সপ্তাহে ছুটির দিনে আর যখনই সময় পাই তখনই আমি নমিতা আর আমাদের ছেলে রাজা, যাকে আমরা দত্তক নিয়েছি, সবাই মিলে সেখানে গিয়ে সকলের সাথে মিলে সময় কাটাই। এখন মনে হয় সুতপার পরিবার আর আমার পরিবার একই পরিবারের অংশ।